একজন শিল্পী যখন রাজনীতিতে আসেন তখন কি শিল্প রাজনীতির সেবা করে নাকি রাজনীতি শিল্পের? আমাদের আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু এই প্রশ্নটাই। আর এই প্রশ্নকে ঘিরেই আমরা যার যাত্রাপত্র খতিয়ে দেখব তিনি হলেন মৈথিলী ঠাকুর। একদম। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে বিহারের মধুবনীর এক সঙ্গীত শিল্পী থেকে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়ে ওঠার এই গল্পটা, এটা শুধু কোনো ব্যক্তিগত সাফল্যের কাহিনী নয়। না, বিলকুলই নয়। এর মধ্যে লুকিয়ে আছে আধুনিক ভারত, সংস্কৃতি আর রাজনীতির এক জটিল রসায়ন। আর ঠিক এই কারণেই বিষয়টা এত আকর্ষণীয়। মানে এটা শুধু একটা নির্বাচনে জেতার গল্প নয়, বরং একজন তরুণ শিল্পী কিভাবে নিজের সাংস্কৃতিক পরিচয়কে, নিজের শিল্পের শক্তিকে একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করলেন, সেই প্রক্রিয়াটা আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের সূত্রগুলো দেখাচ্ছে যে তার এই উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটা ছিল একটা অত্যন্ত সুচিন্তিত এবং পরিকল্পিত যাত্রার ফল। তাহলে চলুন এই যাত্রাপথের একেবারে শুরু থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। মৈথিলী ঠাকুরের জন্ম ২০০০ সালে বিহারের মধুবনীতে। হ্যাঁ, আমাদের তথ্যসূত্র বলছে তার বেড়ে ওঠার পরিবেশটাই ছিল সুরে বাঁধা। বাবা রমেশ ঠাকুর নিজে একজন সঙ্গীত শিক্ষক। তো বোঝাই যাচ্ছে সঙ্গীতের তালিমটা তিনি একেবারে ঘর থেকেই পেয়েছিলেন। হ্যাঁ, তবে বিষয়টা শুধু সাধারণ তালিমের চেয়েও অনেক গভীর। মাত্র ৪ বছর বয়সে দাদুর কাছে হাতেখড়ি, তারপর বাবার কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রথাগত শিক্ষা। কিন্তু যে বিষয়টা তার ভিতটাকে সবচেয়ে মজবুত করেছে সেটা হলো পারিবারিক অংশগ্রহণ। ঠিক, তার ২ ভাই ঋষভ তবলায় আর আয়ুচি সঙ্গীতে। হ্যাঁ, তারা শুধু সহকারী শিল্পী নন, তারাই পুরো প্রজেক্টের অংশীদার। এটা একটা পারিবারিক সাংগীতিক উদ্যোগের মতো। এই পারিবারিক উদ্যোগের ব্যাপারটা আমাকে সত্যি অবাক করেছে। একটা তথ্যসূত্র থেকে যে বিষয়টা আমার চোখে পড়েছে তা হলো সঙ্গীতের আরও ভালো সুযোগের জন্য তাদের পুরো পরিবার বিহার থেকে দিল্লির দ্বারকায় চলে আসে। এটা একটা অঞ্চম বড় সিদ্ধান্ত, তাই না? আমরা প্রায়ই একজন শিল্পীর একা লড়াইয়ের কথা শুনি, কিন্তু এখানে তো পুরো পরিবার নিজেদের শিকড় উপড়ে ফেলেছে একজনের স্বপ্নের জন্য। এবং এটাই হয়তো তার সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এই সম্মিলিত ত্যাগ ছাড়া এত অল্প বয়সে জাতীয় স্তরে পরিচিতি পাওয়া প্রায় অসম্ভব। এটা তাকে একটা মানসিক সুরক্ষা দিয়েছে, যা তাকে নিশ্চিন্তে নিজের শিল্পের উপর মনোযোগ দিতে সাহায্য করেছে। এই পারিবারিক সমর্থনই ছিল সেই মঞ্চ যার ওপর দাঁড়িয়ে তিনি পরের ধাপগুলোর জন্য প্রস্তুত হচ্ছিলেন। আর সেই পরের ধাপটা ছিল জাতীয় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা। তিনি সা রে গা মা পা, লিল চ্যাম্পস বা ইন্ডিয়ান আইডল জুনিয়রের মতো বেশ কয়েকটি রিয়ালিটি শোতে অংশ নিয়েছিলেন। এগুলো তাকে পরিচিতি দিয়েছিল, কিন্তু আসল বিস্ফোরণটা ঘটল অন্য জায়গায়, তাই না? ঠিক তাই। রিয়ালিটি শোগুলো ছিল তার লঞ্চ প্যাড, কিন্তু তার উড়ানের জ্বালানি এসেছে ডিজিটাল দুনিয়া থেকে। ইউটিউব, একদম। এখানেই তার গল্পটা একবিংশ শতাব্দীর আর 5টা সাফল্যের গল্পের মতো হয়ে ওঠে। তার ইউটিউব চ্যানেল, যেখানে তিনি ভাইদের সঙ্গে বাড়িতে বসে লোকগীতি, ভক্তিগীতি বা শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন, সেটাই তাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়। আর সবচেয়ে মজার বিষয় হলো সেই ভিডিওগুলোর ধরন। একটা আর্টিকেলে পড়ছিলাম তার প্রথম দিকের ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কয়েকটা একটা সাধারণ স্মার্টফোনে তোলা। হ্যাঁ, হয়তো কয়েকটা বইয়ের ওপর দাঁড় করানো ছিল ফোনটা। ঠিক, কোনো দামি স্টুডিও, কোনো প্রোডাকশন টিম নেই। এই সারল্য আর অকৃত্রিমতাই কি তার জনপ্রিয়তার মূল কারণ? আমারও তাই মনে হয়। দর্শকরা এখানে একজন নিখুঁত, পালিশ করা তারকাকে দেখেনি। তারা দেখেছে নিজেদের ঘরের মেয়েকে, যে তার পরিবারের সঙ্গে বসে তাদের সংস্কৃতির গান গাইছে। মাইথিলি, ভোজপুরি, হিন্দিতে নানা ভাষায় গান গেয়ে তিনি একটা বিশাল সংখ্যক মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছেন। একদম। বড় কোনো মিউজিক লেভেলের সাহায্য ছাড়াই তিনি নিজের একটা বিশ্বজোড়া শ্রোতামণ্ডলী তৈরি করে ফেলেন। অর্থাৎ প্রযুক্তি আর ঐতিহ্যের এক নিখুঁত মিশ্রণ। হ্যাঁ, তিনি এমন একটা সময় ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে ফিরিয়ে আনলেন যখন অনেকেই হয়তো ভেবেছিল ডিজিটাল যুগের কোনো আবেদন নেই। শুধু তাই নয়, তিনি প্রমাণ করলেন যে এর চাহিদা প্রচণ্ড, আর এই প্রভাবটা শুধু ভিউ বা সাবস্ক্রাইবারের সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সরকার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো তার এই প্রভাবকে স্বীকৃতি দিতে শুরু করে। এখানেই তার পুরস্কারগুলোর গুরুত্ব চলে আসে। ঠিক,
তিনি যখন কালচারাল অ্যাম্বাসেডর অব দ্য ইয়ার হিসেবে জাতীয় স্রষ্টা পুরস্কার পান তখন সেটা শুধু একজন ইউটিউবারের স্বীকৃতি ছিল না। না, ওটা ছিল ডিজিটাল মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা রাষ্ট্রীয় সম্মান। ঠিক, এর মাধ্যমে রাষ্ট্র স্বীকার করে নিচ্ছে যে মৈথিলী ঠাকুর শুধু একজন গায়িকা নন, তিনি একজন সাংস্কৃতিক প্রভাবশালী ব্যক্তি। আর এর পাশাপাশি সঙ্গীত নাটক একাডেমি থেকে উস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার পাওয়া, ওটা তো তার শৈল্পিক দক্ষতাকে একটা প্রাতিষ্ঠানিক শিলমোহর দেয়। সুতরাং রাজনীতিতে প্রবেশের আগেই তিনি দুটো পরিচয় তৈরি করে ফেলেছিলেন, একজন জনপ্রিয় ডিজিটাল ক্রিয়েটর এবং একজন সম্মানিত শাস্ত্রীয় শিল্পী। আর এই দুটো পরিচয়কে পুঁজি করেই তিনি তার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপটা নিলেন। 2025 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান এবং বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত। একজন শিল্পী যার কেরিয়ার তুঙ্গে, তার এই পদক্ষেপটা অনেককেই নিশ্চয় অবাক করেছিল। অবাক করার মতোই। কিন্তু আমরা যদি তার আগের যাত্রাপথটা দেখি তাহলে এই পদক্ষেপটাকে ততটা আশ্চর্যজনক মনে হবে না। তিনি ততদিনে বুঝে গিয়েছিলেন যে তার সবচেয়ে বড় শক্তি হল মানুষের সঙ্গে সাংস্কৃতিক সংযোগ স্থাপন করার ক্ষমতা। আর রাজনীতিতে এসে তিনি সেই ক্ষমতাকেই একটা বৃহত্তর মঞ্চে প্রয়োগ করতে চেয়েছিলেন। একদম। এবং তিনি শুধু ইলেকশনে দাঁড়াননি, তিনি জিতেওছেন। বিহারের আলীনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে ইতিহাস তৈরি করেছেন। হ্যাঁ, আর তথ্যসূত্রগুলো ঘেটে আমার যেটা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে সেটা হলো তার প্রচারের কৌশল। তার প্রচারে রাস্তা, জল বা বিদ্যুতের মতো গতানুগতিক রাজনৈতিক প্রতিশ্রুতি খুব কম ছিল, প্রায় ছিলই না বলা চলে। তার পুরো প্রচারটাই ছিল সংস্কৃতি আর পরিচয়ের উপর ভিত্তি করে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো তার একটি প্রতিশ্রুতি, নির্বাচনী এলাকার নাম পরিবর্তন করে সীতানগর রাখা। হ্যাঁ, এই প্রতিশ্রুতিটা, এই একটা প্রতিশ্রুতির মধ্যে তার পুরো রাজনৈতিক দর্শনটা লুকিয়ে আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। এই নাম পরিবর্তনের প্রতীকী গুরুত্বটা ঠিক কোথায়? এর গুরুত্ব অনেক। প্রথমত, দেবী সীতাকে মিথিলা অঞ্চলের কন্যা হিসেবে মানা হয়, তার আরেক নাম মৈথিলী। ও আচ্ছা। সুতরাং মৈথিলী ঠাকুর যখন সীতানগরের কথা বলেন তখন তিনি নিজের নামের সঙ্গে, এলাকার পরিচয়ের সঙ্গে এবং অঞ্চলের সবচেয়ে বড় সাংস্কৃতিক আইকনের সঙ্গে একটা অদৃশ্য যোগসূত্র তৈরি করে দেন। তার মানে তিনি ভোটারদের কাছে শুধু একজন রাজনৈতিক ভোটার হিসেবে ভোট চাইতে যাননি। না, তিনি নিজেকে মিথিলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে তুলে ধরেছেন। এক কথায়, হ্যাঁ, তার বার্তাটা ছিল খুব স্পষ্ট। আমি তোমাদেরই একজন, আমি তোমাদের সংস্কৃতিকে বুঝি এবং তাকে সম্মান করি। তার ব্যক্তিগত পরিচয়, তার শিল্প এবং তার রাজনৈতিক বার্তা সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এটা একটা আবেগঘন সংযোগ। হ্যাঁ, যার সঙ্গে প্রথাগত রাজনীতিবিদদের শুকনো প্রতিশ্রুতির কোনো তুলনাই চলে না। তিনি নিজেকে সেই অঞ্চলের মানুষের শিল্পী সত্তা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তাহলে কি আমরা বলতে পারি যে তিনি বিহারের পরিচয় ভিত্তিক রাজনীতির পুরনো খেলাটাই একটা নতুন মোড়কে খেলেছেন? দারুণ প্রশ্ন। যেখানে জাত বা সম্প্রদায়ের বদলে সংস্কৃতিকে পরিচয়ের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা একটা দারুণ প্রশ্ন। সূত্রগুলো ইঙ্গিত দেয় যে এটা পুরনো খেলারই নতুন সংস্করণ। বিহারের রাজনীতিতে পরিচয় তো সবসময় একটা বড় ভূমিকা পালন করেছে, কিন্তু মৈথিলী যা করেছেন তা হলো তিনি সেই পরিচয়কে একটা অ্যাসপিরেশনাল বা উচ্চাকাঙ্ক্ষী রূপ দিয়েছেন। মানে বিভাজনের রাজনীতির বদলে? হ্যাঁ, বিভাজনের রাজনীতির বদলে একটা গর্বের সংস্কৃতির কথা বলেছেন। আর একজন তরুণ ডিজিটাল স্যাভি শিল্পী হিসাবে তিনি এই বার্তাটা এমনভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন যা পুরনো দিনের নেতাদের পক্ষে সম্ভব ছিল না। তার মানে তার শিল্পী পরিচয়টা তার রাজনৈতিক পরিচয়ের থেকে আলাদা নয়, বরং সেটাই তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি। একদম। আর এখানেই আমাদের শুরুর প্রশ্নটা আবার ফিরে আসে, শিল্প রাজনীতির সেবা করছে নাকি রাজনীতি শিল্পের? হ্যাঁ, এই ক্ষেত্রে মনে হচ্ছে দুটোই একসঙ্গে ঘটছে। তার শিল্প তাকে রাজনীতিতে প্রবেশের প্ল্যাটফর্ম দিয়েছে, আবার রাজনীতিতে এসে তিনি হয়তো তার শিল্পের মাধ্যমে যে সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরতে চান সেগুলোকে নীতিগত স্তরে বাস্তবায়ন করার সুযোগ পাবেন। যেমন মিথিলার লোকসঙ্গীত বা শিল্পের প্রচার ও প্রসারের জন্য সরকারি উদ্যোগ নেওয়া। ঠিক। একজন শিল্পী হিসেবে তিনি হয়তো এর জন্য আবেদন করতে পারতেন, কিন্তু একজন বিধায়ক হিসেবে তিনি নিজেই সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার অংশ হতে পারবেন। ঠিক তাই।
তার কাছে এখন নীতি নির্ধারণের ক্ষমতা আছে যা অন্য শিল্পীদের কাছে থাকে না। তিনি একদিকে শিল্পের মাধ্যমে মানুষের মন জয় করছেন, অন্যদিকে বিধায়ক হিসেবে সেই অঞ্চলের উন্নয়নে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন। এই দুটো শক্তির মেলবন্ধন সত্যিই খুব বিরল এবং শক্তিশালী। তাহলে সব মিলিয়ে আমরা একটা অসাধারণ যাত্রাপথ দেখলাম। একজন তরুণ শিল্পী যিনি নিজের শিকড়কে আঁকড়ে ধরে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে প্রথমে সঙ্গীত জগতে এবং তারপর রাজনীতির ময়দানে নিজের জায়গা তৈরি করলেন। একদম। তার গল্পটা দেখায় যে ঐতিহ্যকে অবলম্বন করেও কিভাবে আধুনিক থাকা যায়। যদি আমরা এটাকে একটা বড় প্রেক্ষাপটে দেখি, মৈথিলী ঠাকুরের সাফল্য হয়তো ভারতীয় রাজনীতিতে একটা নতুন ধারার সূচনা করতে পারে। আমরা হয়তো ভবিষ্যতে আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে রাজনীতিতে আসতে দেখব, যারা শুধু তারকা হিসেবে নন, হ্যাঁ, বরং একটা নির্দিষ্ট সাংস্কৃতিক বা সামাজিক এজেন্ডা নিয়ে আসবেন। তার সাফল্য হয়তো দেশের অন্য তরুণ শিল্পীদেরও উৎসাহিত করবে, যারা নিজেদের অঞ্চলের সংস্কৃতি বা কোনো নির্দিষ্ট সামাজিক সমস্যা নিয়ে কাজ করেন। তারা হয়তো দেখবেন যে রাজনীতি তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা শক্তিশালী মাধ্যম হতে পারে। অবশ্যই। তবে এর একটা অন্য দিকও আছে। কিরকম? যখন শিল্প আর রাজনীতি এত ঘনিষ্ঠভাবে মিশে যায়, তখন শিল্পের বিশুদ্ধতা ক্ষুণ্ণ হওয়ার একটা আশঙ্কাও থেকে যায়। শিল্পীর কাজ কি তখন আর শুধু শিল্পের জন্য থাকে, নাকি সেটা একটা রাজনীতিক হাতিয়ারে পরিণত হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৈথিলী ঠাকুরের ক্ষেত্রে সময়ই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে। এই আলোচনা শেষে একটা ভাবনা থেকেই যাচ্ছে। একজন সাংস্কৃতিক দূত যখন রাজনৈতিক নেতা হন, তখন তার কাজের প্রভাব সমাজের ওপর কতটা গভীর হতে পারে? মৈথিলী ঠাকুরের এই পথ চলা কি শিল্প ও রাজনীতির সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করবে? এই প্রশ্নটা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য তোলা রইল।